This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি চয়নিকা। ঘড়িতে সকাল ৮টা মানেই ৮টায় ৮ রিপোর্টার এক্সক্লুসিভ। সেই খবরের শুরুতেই আমাদের নজর থাকবে মহাকুম্ভে পদপিষ্টের খবরে। কুম্ভে পদপিষ্ট আশঙ্কাজনক অবস্থা, হসপিটালে ভর্তি বেশ কয়েকজন। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু কলকাতার বাসিন্দা ছেলে মেয়ে এবং বোনের সঙ্গে কুম্ভে গিয়েছিলেন কলকাতা পুরসভার ৯৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাসন্তী পোদ্দার। পরিবার সূত্রে জানা গেছে, হুড়োহুড়ির মধ্যে আচমকায় পড়ে যান বাসন্তী পোদ্দার। তখনই পদপিষ্টের ঘটনা ঘটে। মহিলার ছেলের হাতে তুলে দেওয়া হয়েছে দেহ। মৃতার সঙ্গে সুরজিৎ পোদ্দার জানিয়েছেন, এখনও ময়না তদন্ত হয়নি। গতকাল বাসন্তী পোদ্দারের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এলাকার কাউন্সিলর তপন দাশগুপ্ত। আর এই মুহূর্তে কলকাতার যে বাসিন্দার মৃত্যু হয়েছে সেই বাসন্তী পোদ্দারের বাড়িতে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সোমা। খুব স্বাভাবিকভাবেই একেবারে শোকের ছায়া নেমে এসেছে। একটা পুণ্য করতে গিয়ে এত বড় একটা দুর্ঘটনা, সান্ত্বনা জানানোর ভাষা নেই। তবু তোমার থেকে জানতে চাইবো, পরিবারের লোকজন তারা কি বলছেন, কি চাইছেন? হ্যাঁ, দেখো, শোকের ছায়া, অশ্বিনী নগরে শোকের ছায়া। এলাকার বাসিন্দারা যেরকম রয়েছে দেখতেই পাচ্ছ, এলাকার বাসিন্দারা এখানে রয়েছেন। তারা কিন্তু বলছেন যে এরকম একটি ঘটনা ঘটবে সেটা কিন্তু তারা কোনোভাবেই ভাবতে পারেননি। বুঝতে পারছো, এলাকার স্থানীয় বাসিন্দারা তারা যেমন রয়েছেন। আমি পরিবারের লোকের সাথে কথা বলবো, অর্থাৎ বাসন্তী দেবী যিনি মারা গেছেন তার পরিবারেরই, তার যা হন সম্পর্কে তিনি রয়েছেন। হ্যাঁ, উনি পুণ্য স্নানে গিয়েছিলেন। কে কে গিয়েছিলেন সঙ্গে, কবে জানতে পারলেন? ওনার মেয়ে গেছে, ছেলে গেছে, ওনার বড়দি গেছে, যে মারা গেছে তার বড়দি গেছে, আর উনি গেছে, 4 জন গেছে। সোমবার দিন কবে রওনা দিয়েছিলেন ওনারা? আমি দেখলাম সোমবার দিন 3টের সময়, বেলা 3টের সময় এখান থেকে গেছে, 3টে সাড়ে 3টে। মানে এরকম একটি ঘটনা, মানে ওরা কোথায় গেছে সেটা আমি জানি না, কিন্তু পরে শুনতে পারলাম ওই সেই সময় গেছে। হ্যাঁ, এই বাসন্তী দেবী মানে যাওয়ার আগে কি কি কথাবার্তা হয়েছিল পরিবারের লোকের সাথে বা আপনাদের সাথে? না, সেরকম কোনো কথা হয়নি আমার সাথে সেরকমভাবে কথা হয়নি, কিন্তু যেতে দেখলাম এই অবধি। কিন্তু সে তার পরিবাররা জানে, তার হাজবেন্ড জানে, তারা কি প্ল্যান করে চলে গেছে সেটা আমরা জানি না। এই যে পুণ্য স্নান করতে গিয়ে এরকম একটা দুর্ঘটনার শিকার হলেন, মানে এটা তো ভাবা যাচ্ছে না। সত্যি ভাবতে পারিনি যে এইভাবে যাবে ভাবতে পারিনি। পাড়া কেউ জানে না যে সত্যিকারে এইভাবে গেল। কখন ওনার দেহ নিয়ে আসা হবে সেই ব্যাপারে কিছু এখনো? না, সেটা জানি না। ওরা ফোন করছে, ওনার হাজব্যান্ড বললো যে ধানবাদে যে জামাই এসেছিলো, জামাই বললো ধানবাদে আছে, অ্যাম্বুলেন্স করে নাকি নিয়ে আসছে, এটাই শুনি। গতকালই এই ৯৫ নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর তিনি এখানে এসেছিলেন, পরিবারের লোকের সাথে কথা বলেছেন। তিনি কিন্তু গতকালই জানিয়েছিলেন যে আজকে কলকাতায় নিয়ে আসার যে তোড়জোড়, যে ব্যবস্থা, সেই ব্যবস্থা করা হবে। এবং বাসন্তী দেবীর পরিবারের লোকের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে আজকে তাকে নিয়ে আসা হবে। ধানবাদে এই মুহূর্তে রয়েছেন। আমি একটু কথা বলবো, এলাকার বাসিন্দারা রয়েছেন। খুবই দুঃখের খবর, কি বলবেন? সে তো ঠিক কথাই, একটা মানুষের মৃত্যু তো কেউ কামনা করে না বলে, দুঃখের। সে তো ঠিক কথাই। কেমন ছিলেন বাসন্তী দেবী? কথাবার্তা হতো? যেমন হয় পাড়ার লোক আর কি। বুঝতে পারছো, এখানে পরিবারের লোকেরা তারা কিন্তু অপেক্ষা করছেন, যেহেতু বলা হয়েছে এখনো পর্যন্ত ধানবাদে রয়েছে, সেখান থেকে নিয়ে আসা হবে। বাসন্তী দেবীর ছেলে সুরজিৎ বাবু জানিয়েছিলেন যে দেহ হাতে তুলে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু ময়না তদন্ত হয়নি। ময়না তদন্ত সেক্ষেত্রে কলকাতায় আসার পর হবে কিনা বা কবে হবে সে ব্যাপারে কিছু আলোকপাত করতে পারো? হ্যাঁ, দেখো, যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পাচ্ছি যে দেহ, পরিবারের লোকেরা যারা বলছেন যে দেহ এখনো পর্যন্ত ধানবাদে রয়েছে, ধানবাদ থেকে নিয়ে আসা হবে। যেহেতু দেহ ধানবাদে রয়েছে সেহেতু হয়তো যে পোস্টমর্টম, একটু জানতে চাইবো, দেহকে পোস্টমর্টম হয়ে গেছে সেটা কি কিছু বলবেন? না, সেটা জানি না গো। আপনারা জানেন না, এখানে কেউ জানে না। না। দাদা, আপনি কি জানেন মানে এই কখন নিয়ে আসা হবে বা পোস্টমর্টম হয়েছে কিনা? না, দেখুন, প্রথম কথা হচ্ছে কালকে দুপুর 1টার সময় প্রথম আমি টিভিতে একটু দেখতে পাই ওর বলাইকে।
মানে ছেলে বলাইকে দেখতে পাই। দেখার সঙ্গে সঙ্গে আমি মানে একটু অবাকই হয়ে যাই। সঙ্গে সঙ্গে আমি বলাইকে ফোন করি যে বলাই কি হয়েছে ওখানে, তোমাকে দেখাচ্ছে কি হয়েছে? মা নেই। আমি মার কী হয়েছে? বলে মা ওখানে একটু অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে পদপিষ্ট হয়েছে, তাতে মা নেই। আমি বললাম তোমার সঙ্গে কে আছে? তখন বললো যে আমি আছি, আমার দিদি আছে, আর মাসি বললে একজন মাসি আছেন, আমরা এই 4 জনই আছি, মা আর নেই বলে কান্নাকাটি করছিলেন। আর তুমি কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করবে, আমরা সবসময় এখানে আছি। এখানে তুমি বাবাকে বলো না। সত্যি সোমা, ভাবতে ঠিক আছে, বাবাকে আমরা যে একটা পুণ্য কাজ করতে গিয়ে সেখানে এইভাবে মৃত্যু হলো, পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। সোমা, আপাতত তোমাকে ধন্যবাদ জানাই, পরিস্থিতির দিকে নজর রাখো, পরবর্তীতে আবারও তোমার কাছে ফিরবো। পুণ্য সময় পুণ্য স্নান, মৌনী অমাবস্যার অমৃত সময় ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে হবে, আর সেই মাহাত্ম্যের টানে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ ছুটেছিলেন প্রয়াগরাজ। কিন্তু সেই উৎসাহ আর বাঁধ ভাঙা ভিড়ে বিরাট অঘটন। ভাঙল পরপর ব্যারিকেড, আর ছিটকে গেলেন পুণ্যার্থীরা। পায়ের চাপে দলা পাকিয়ে গেল বহু মানুষের শরীর। पूरी पब्लिक ऊपर चढ़ गई थी, हम भी महाराज से बचे हैं, हमारी मम्मी जी डेथ हो गई है। कि आज कुंभ को प्रशासनिक व्यवस्थाओं के द्वारा कलंकित होना पड़ा है। 13 জানুয়ারিতে মহা সমারোহে শাহী স্নান, সবকিছু মসৃণভাবে আয়োজন। আর পুণ্যক্ষণেই হয়ে গেল ছন্দপতন। মৌনী অমাবস্যার রাতে আর্তনাদের কোলাহল প্রয়াগরাজে। 144 বছর পর মহাকুম্ভ বলে কথা। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে ত্রিবেণী সঙ্গমে তাই মহা ব্যস্ততা, ভিড় শেষ হয় না। আর সেসব সামলাতে হাজারো বন্দোবস্ত, ঘাটে ঘাটে কড়া নজর, পদে পদে নিরাপত্তারক্ষী, স্বেচ্ছাসেবক। এতদিন সব ঠিকঠাক চলার পর গন্ডগোল হয়ে গেল মৌনী অমাবস্যায়। পদপিষ্ট হয়ে ছটফট করতে করতে একের পর এক বেঘোরে মৃত্যু, আহতের সংখ্যা কম নয় তো। আর এসবের বাইরে খোঁজ মিলছে না এখনো অনেকেরই। মৌনী অমাবস্যার তিথি 28শে জানুয়ারি সন্ধ্যা 7:32 থেকে 29শে জানুয়ারি সন্ধ্যে 6:05 পর্যন্ত। বুধবার ভোর 5:25 থেকে 6:18 পর্যন্ত ছিল অমৃত স্নানের সময়। তবে তার অনেক আগেই কোটি কোটি পুণ্যার্থী পৌঁছে যান ত্রিবেণী সঙ্গমের কাছে। তাদের অনেকেই এগোতে চান ঘাটের দিকে। আর দর্শনার্থীদের আটকাতে রাখা হয়েছিল বিরাট বিরাট ব্যারিকেড। কিন্তু স্নান শুরুর খানিকটা আগে গভীর রাতে শুরু হয়ে যায় হুড়োহুড়ি। সূত্রের খবর, রাত 2টো নাগাদ জনসমুদ্র আছড়ে পড়ে ব্যারিকেডের উপর। ভেঙে যায় ব্যারিকেড, পদপিষ্ট হন অনেকেই। अचानक भीड़ आ गया, भीड़ में हम फंस गए, लोग सबका मारने लगे, हम नीचे गिर गए, बहुत लोग नीचे गिर गए, बहुत ज्यादा भीड़ कंट्रोल नहीं हुआ, हम एक बन एक ऐसा गिरते रही। ব্যারিকেডের একদিকে পুলিশ, উল্টো দিকে কোটি কোটি মানুষের ভিড়ের চাপ। আর সেই ভিড় স্রোতের মতো এগিয়ে আসছে ব্যারিকেডের দিকে। আর তারপরই তুমুল বিশৃঙ্খলা, ধাক্কাধাক্কি, গুতোগুতি, একজনের উপর আরেকজনের উঠে পড়া, বেঘরে চলে গেল প্রাণ। अखाड़ा मार्ग पर जहाँ पे अखाड़ों के अमृत स्नान के दृश्य से बैरिकेड्स भी किए गए थे, तो बैरिकेड्स को फांद करके आने में कुछ श्रद्धालु गंभीर रूप से घायल हुए हैं। পরিস্থিতি বেগতিক। দ্রুত পুলিশ বাহিনী থেকে রক্ষীরা পরিস্থিতি সামাল দেয়। অ্যাম্বুলেন্সে চাপিয়ে তড়িঘড়ি আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। आज की जो घटना थी संभवतः उसका कारण ये रहा कि पब्लिक का चूंकि प्रेशर बहुत ज्यादा था। आज कुंभ में 10 करोड़ का आंकड़ा जो है वो पार हुआ है आने वालों का। तो भीड़ का प्रेशर इतना था कि किसी संभवतः गेट पे, चेंजिंग रूम के गेट से किसी के पैर टकराने की वजह से वो गेट गिर पड़ा और एक भीड़ के हिस्से पे गिरा, जिसकी वजह से पैनिक वहां पे हो गया। और पैनिक पब्लिक पे जब गेट गिरा तो उसकी वजह से ये हादसा हुआ। এবারের মহাকুম্ভে মৌনী স্নান যে বাঁধ ভাঙা ভিড় হবে
তা আগে থেকেই হিসেব ছিল প্রশাসনের কাছে। তার জন্য নেওয়া হয়েছিল বন্দোবস্ত। তবে শেষ পর্যন্ত আটকানো গেল না অঘটন। पिछले स्नान के बाद भी हम सब अखाड़े वालों ने पूरे प्रशासन को सचेत किया था और प्रशासन जब ये आंकड़ा देख रहा है कि 50 करोड़ आने वाले हैं, 40 करोड़ आने वाले हैं, जब प्रशासन का ये अनुमान था तो उसको सेना के हवाले कुंभ को क्यों नहीं किया गया। সেই জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে মহাকুম্ভে পুণ্যার্থীদের আসা যাওয়া সব সময় লোকারণ্য, আর সেসব ভিড় ছাপিয়ে যায় মৌনী অমাবস্যার রাতে। একদিনেই 10 কোটির সমাগম, আর এই বিরাট সংখ্যক পুণ্যার্থীর মহাসমাগমের রাতেই মহা বিপর্যয়। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে একাধিক মৃত্যু, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, কি খবর রয়েছে? দেখো, বিশাল তিওয়ারি নামে একজন আইনজীবী, তিনি একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন এবং যে পদপিষ্ট হওয়ার ঘটনা গতকাল ঘটেছে সেই ঘটনাতে যারা দায়িত্বশীল সরকার রয়েছেন, যাদের দায়িত্ব ছিল কিন্তু তারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এমন সরকারি আধিকারিক, মন্ত্রী এবং কর্তৃপক্ষ, তাদের বিরুদ্ধে যাতে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করা হয় সেই আবেদন তিনি জনস্বার্থ মামলায় জানিয়েছেন। দ্বিতীয়ত, এই কুম্ভ মেলাতে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই কারণে শুধুমাত্র উত্তরপ্রদেশ সরকার নয়, তার পাশাপাশি প্রত্যেকটা রাজ্য সরকারকে উদ্যোগী হতে হবে, সেই গাইডলাইন যাতে সুপ্রিম কোর্ট দেয় জনস্বার্থ মামলায় সেই বিষয়টিও তিনি উল্লেখ করেছেন। প্রত্যেকটি রাজ্যে, সংশ্লিষ্ট রাজ্যের যারা পুণ্যার্থী আসছেন তাদের জন্য ব্যবস্থাপনা তৈরি করার দায়িত্ব কোর্ট নিতে হবে এবং সেক্ষেত্রে প্রত্যেক ভাষাতে সেখানে যাতে গাইডলাইন দেওয়া থাকে, রোড ডিরেকশন দেওয়া থাকে এবং প্রত্যেকের জন্য যাতে তাদের সংশ্লিষ্ট রাজ্য সরকার ব্যবস্থা গ্রহণ করে তার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশিকা দিক, এই আবেদন জানানো হয়েছে। এর পাশাপাশি কুম্ভ মেলা আয়োজনের মূল রূপরেখা কি ছিল তাও সুপ্রিম কোর্ট চেয়ে পাঠান, এই বিষয়টিও এই সিআইএল এ দাবি করা হয়েছে। যে খবর আমরা পাচ্ছি যে এই আইনজীবী বিশাল তিওয়ারি তিনি আজকে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে বিষয়টি মেনশন করবেন এবং দ্রুত শুনানির আর্জি জানাবেন। ধন্যবাদ জ্যোতির্ময়। পদপিষ্টে মৃত্যু ঘিরে কুম্ভে যেন পূর্ণ রাজনীতি। পুণ্যার্থীদের করুণ পরিণতির জন্য ভিআইপি সংস্কৃতির দিকে আঙুল তুলছেন বিরোধীরা। তাদের অভিযোগ, ভিভিআইপিদের নিরাপত্তা দিতে গিয়ে সাধারণ পুণ্যার্থীদের সমস্যার মুখে পড়তে হয়, তার ফলেই এই দুর্ঘটনা। যদিও উত্তরপ্রদেশ প্রশাসন বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণ। মহাকুম্ভে মহাবিপর্যয়, প্রয়াগরাজে পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিল। পূর্ণ স্নানে এসে চলে গেল একটার পর একটা প্রাণ। আর পদপিষ্ট এবং মৃত্যু ঘিরে রাজনীতির জল আরও ঘোলা হলো। বিরোধীদের অভিযোগ, সরকার সাফল্যের সঙ্গে যেভাবে এই মহাকুম্ভ আয়োজন করছে তাতে সরকার কোন পর্যায়ে গিয়ে কাজ করছে, এত বড় আন্তর্জাতিক মেলা আয়োজনের ক্ষেত্রে সেই বিষয়টিও প্রতিষ্ঠা করতে মরিয়া ছিলেন যোগী আদিত্যনাথ। কিন্তু এই দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে এবারে যেভাবে বিরোধীরা আক্রমণ শানাতে শুরু করেছে, যেভাবে বিরোধীরা বারবার ধরে ভিআইপি কালচারের কথা তুলছেন, বিরোধীদের দাবি শুরুর থেকেই বিজেপির প্রথম সারির কোনো নেতাকে মহাকুম্ভর ধারে কাছে ঘেঁষতে দেননি যোগী আদিত্যনাথ। কৃতিত্ব নিজের দিকে কাটতে তিনি ব্যস্ত ছিলেন। এর মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন কুম্ভ সবার। এই প্রেক্ষাপটে সোমবার অবশ্য শাহের সঙ্গে স্নান করেন যোগী। কিন্তু এবার মহাকুম্ভে একের পর এক ভিভিআইপির আনাগোনা এবং নিরাপত্তার বন্দোবস্তের জন্য সাধারণ পুণ্যার্থীরা চূড়ান্ত দুর্ভোগে পড়েন বলে অভিযোগ। মঙ্গলবার রাতে সাধারণ মানুষের পুণ্য স্নানে যাওয়ার জন্য মাত্র একটি রাস্তা খোলা ছিল। তার ফলেই হুড়োহুড়ির জেরে একের পর এক বেঘোরের মৃত্যু বলে অভিযোগ। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলা থেকে শিক্ষা নেওয়ার কথা মনে করিয়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর পোস্ট, গঙ্গাসাগর মেলা থেকে আমার উপলব্ধি হয়েছে যে যেখানে এত বেশি সংখ্যায় পুণ্যার্থীর সমাগম ঘটে সেখানে সঠিক পরিকল্পনা এবং বেশি যত্নশীল হওয়া যায় ততই ভালো। মৃতদের আত্মার শান্তি কামনা করি। এটাই কিন্তু তাদের ব্যবস্থাপনা ত্রুটি, এটা কিন্তু একদম প্রকট হয়ে গিয়েছে। প্রশাসন এবং রাজ্য সরকারের চূড়ান্ত গাফিলতি, পরিকল্পনা এবং ব্যবস্থাপনার অভাব। আর প্রধান বিরোধী দল কংগ্রেস থেকে সমাজবাদী পার্টি এই ইস্যুকে সামনে রেখে তুলোধনা করেছে যোগী সরকারকে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর পোস্ট, দুর্বল ব্যবস্থাপনা এবং ভিআইপিদের বাড়তি সুবিধা দিতে গিয়ে এই ভয়ঙ্কর দুর্ঘটনা। ভিআইপি সংস্কৃতি অবশ্যই পর্যালোচনা করা উচিত, আর পুণ্যার্থীদের জন্য আরও ভালো বন্দোবস্ত হওয়া প্রয়োজন।
असली व्यवस्था एक राज्य सरकार नहीं कर पा रही, वो वीवीआईपीस के ही देखरेख में व्यस्त है और रील्स बनाने में सब व्यस्त हैं। जो असली श्रद्धालु हैं उनकी कोई व्यवस्था नहीं है, उनकी सुरक्षा की, उनकी हिफाजत की कोई व्यवस्था नहीं है। বুধবার গভীর রাতে যখন পদপিষ্টের ঘটনা এবং প্রয়াগরাজের চূড়ান্ত ব্যস্ততা, তার মধ্যে আবার ভিভিআইপিদের আনাগোনা। মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনী এদিন সকালে পুণ্য স্নান করেন। অমৃত স্নানে দেখা যায় যোগগুরু বাবা রামদেবকেও। এসব দেখে সাধু সন্ন্যাসীদের একটা অংশ বলছেন, পুণ্যার্থীদের দিকে একটু নজর দিলে এই দিনটা দেখতে হতো না। मैंने देखा कि जो भी वीआईपी यहाँ आया सिर्फ प्रशासन उसकी जी हजूरी में लगा रहा, इसके अलावा इस प्रशासन को इस कुंभ से कोई मतलब नहीं था। যেভাবে বিরোধীরা বারবার ধরে গঙ্গাসাগরের মেলার কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ শানাচ্ছেন, সেক্ষেত্রে আগামী দিনের রাজনৈতিক তরজা যে আরও তীব্র হবে তা বলার অপেক্ষা রাখে না। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। গ্রামে গ্রামে আর্থিক সমবায় দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ গত কয়েক মাসে আমাদের সামনে এসেছে। এবার সেই তালিকায় নাম লেখালো শহর কলকাতাও। স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার কর্মীদের তৈরি সমবায় ব্যাংকে প্রায় 600 কোটি টাকা প্রতারণার অভিযোগ তুলছেন গ্রাহকরা। TV9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্টে আরও এক দুর্নীতির পর্দাফাঁস। টালিগঞ্জের এই বাড়িটা এখন বিতর্কের কেন্দ্রে। এই বাড়িতেই সেল কর্মীদের তৈরি সমবায় স্টিল অথরিটি অফ ইন্ডিয়া কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের অফিস। গত বেশ কয়েকদিন থেকে এই বাড়িটার সামনে ভিড় করছেন গ্রাহকরা। অভিযোগ, সমবায়ে রাখা টাকা ফেরত পাচ্ছেন না তারা। 1.5 বছর ধরে চলছে এই সমস্যা। ইনি সুপ্রতীক মিত্র। মা ছিলেন স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার কর্মী। দীর্ঘ কর্মজীবনের একটা বড় সঞ্চয় স্টিল অথরিটি কর্মীদের সমবায়ে রেখেছিলেন তিনি। কিন্তু মায়ের চিকিৎসার জন্য টাকা তুলতে এসে বারবার ব্যর্থ হয়েছেন ছেলে। মায়ের শরীর খারাপ, কানের প্রবলেম, সেরিব্রাল অ্যাটাক, এসবের সব ট্রিটমেন্টের জন্য যেগুলো টাকা রাখা হয়েছিল সেগুলো জন্য কিচ্ছু পাইনি। মানে সেগুলো আমাদের বাকি যা সেভিংস ছিল সব শেষ করা হয়েছে। 81 বছরের এই বৃদ্ধও ছিলেন সেলের কর্মী। 10 লক্ষ টাকা জমা আছে, অথচ স্ত্রীর অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় 40,000 টাকা পেতে রোজই দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ আসতে হচ্ছে, আর ফিরে যেতে হচ্ছে খালি হাতে। এবার বলুন আমি কি করবো এবার, তাহলে অপারেশনটা কি হবে কি হবে না, আমরা বাড়ি কি বলেই বা ফিরবো তাও আমি জানি না। তবে শুধু প্রাক্তন কর্মীরাই নন, প্রতারিত হয়েছেন সেলের নাম দেখে ভরসা করা সাধারণ মানুষও। এই যেমন শ্রেয়া গঙ্গোপাধ্যায়, প্রতিবেশী এক সেল কর্মীর কথায় আমানত রেখেছিলেন সমবায়ে, এখন পস্তাতে হচ্ছে তাঁকে। আমরা কিন্তু সেলের ব্যাকগ্রাউন্ডের কেউ নই, আমরা পাবলিক সাধারণ মানুষ। বঙ্গভঙ্গের সময় যেরকম ডিভাইড অ্যান্ড রুল, এখানে এবার বলা হচ্ছে সেল অ্যান্ড নন সেল। তাহলে আমাদের টাকাগুলো নিয়ে এত বছর ধরে এনজয় করতে নাকি কে বলেছিল? অভিযোগ, সমবায়ে রাখা আমানত থেকে টাকা তুলতে পারছেন না গ্রাহকরা। চেক দিলেও মাঝে মধ্যেই তা বাউন্স হচ্ছে। সমবায়ের প্রতিশ্রুতি স্থাবর সম্পত্তি বিক্রি করে টাকা দেওয়া হবে, তবে বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও মিলছে না টাকা। বন্ধ হয়েছে অনেক গ্রাহকের মাসিক স্কিমের টাকাও। প্রতারিত গ্রাহকদের আরও অভিযোগ, সমবায় ব্যাংকের সচিব আর্থিক প্রতারণায় যুক্ত। সচিবকে সাহায্য করছেন বোর্ড অব ডিরেক্টরদের কয়েকজন। হাসপাতাল ও গেস্ট হাউসের আড়ালে চলছে আর্থিক তছরূপ। ব্যাপক গরমিল ঢাকতে হচ্ছে না অডিট। গ্রাহকদের পরপর অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। সিআরসিএস, রাজ্য সরকারের পক্ষ থেকে এখানে চিঠি চলে এসেছে। তার মানে একটা বিষয় নিশ্চিত যে কোথাও একটা ঘাপলা অন্তত হয়েছে। তদন্তের দোহাই দিয়ে মুখে কুলু পেটেছেন সমবায়ের সিইও সৌগত রায়। এখানে একটা গভর্নমেন্ট, সুতরাং আমি বিশেষ কিছু আপনাদেরকে বলতে পারবো না। সবাই বল ঠেলছেন সচিব জ্যোতির্ময় চক্রবর্তীর দিকে। তিনি হাওড়ার বাড়িতে বসে ক্যামেরার সামনে আসতে চান না। দুর্নীতি নিয়ে তাই গোপন ক্যামেরায় তার যুক্তি শুনলাম আমরা। আমি টাকা রাখবো, আমার টাকা আমি যখন খুশি চাইতে পারবো। সেটা তো অন্য প্রশ্ন, কিন্তু এই যে এটাই মেইন প্রশ্ন দাদা। ঠিক নয়, আমি টাকা রাখছি, আমি যখন খুশি প্রয়োজনে টাকা নেব না। সবই তো ঠিক, কিন্তু সবাই যদি একসঙ্গে টাকা তুলতে চায় তাহলে আইসিআইসিআই ব্যাংকেও বিপদে পড়ে। ঠিক আছে। সচিব বলছেন সবাই একসঙ্গে টাকা চাইছেন বলেই সমস্যা, কিন্তু সবাই যখন একসঙ্গে টাকা জমা রেখেছিলেন তখন কোনো সমস্যা হয়নি। নিজেদের প্রয়োজনে কেন টাকার জন্য হন্যে হতে হচ্ছে জনতাকে, সেই প্রশ্নের উত্তর যদিও দিতে পারেননি তিনি। তদন্তে এখন কি উঠে আসে সেটাই দেখার। ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে শর্মিষ্ঠা চক্রবর্তীর রিপোর্ট, TV9 বাংলা।